তো স্টুডেন্টস আশা করব সবাই ভালো আছিস। আমাদের পয়েন্ট কি আসছে দেখ, আমরা অলরেডি থার্মোডাইনামিক্সের চ্যাপ্টার কমপ্লিট করেছি, আমরা অলরেডি কাইনেটিক থিওরি অফ গ্যাসের চ্যাপ্টার কমপ্লিট করেছি। আমাদের ক্লাস 11-এর সিলেবাসে থার্মাল পার্টের মধ্যে আরও একটা ইম্পর্টেন্ট পার্ট বাকি আছে, যে পার্টটা আমরা আজ থেকে স্টার্ট করছি। অর্থাৎ সেই পার্টটা আসছে কি আমাদের থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার। ওকে, অর্থাৎ তাপ রিলেটেড কী কী ঘটনা ঘটতে পারে সেই নিয়ে আমাদের যে চ্যাপ্টারটা, সেটাই আসছে কি আমাদের আজকের আলোচ্য বিষয়। তাহলে আমরা যে জিনিসটাকে নিয়ে ডিসকাশন করতে যাচ্ছি সেটা আসছে কি দেখ, থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার। থার্মাল প্রপার্টি অফ ম্যাটার। এবারেতে দেখ, আমরা থার্মাল প্রপার্টি অফ ম্যাটার ডিসকাশন করতে গেলে প্রথমে যে জিনিসটাকে নিয়ে আলোচনা না করে নিলেই নয়, যদিও তো সেটা তোরা কি বলবো আমি ক্লাস 9-এতে, ক্লাস 7-এতে বা 8-এতে তোরা পড়ে এসছিস। অর্থাৎ সেটা আসছে কি তাপ এবং উষ্ণতা এবং তাদের তফাৎ কী জিনিস। অর্থাৎ আমরা এবারেতে যাকে নিয়ে আলোচনা করে নেব সেটা আসছে কি দেখ, তাপ এবং উষ্ণতা। ওকে, এই দুটোকে কি জিনিসটা কি এবং তাদের তফাতই বা কোথায় আছে সেটাকে নিয়ে আমরা একটুখানি ছোট্ট করে বেসিক ডিসকাশন সেরে নেব। প্রথমেতে আমরা যাকে নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কি উষ্ণতা, যাকে আমরা ইংরেজিতে বলি কি টেম্পারেচার। ওকে, তো এর কয়েকটা পয়েন্ট আমি লিখিয়ে দেব, যার মধ্যে প্রথম কথা তোরা বলবি কি টেম্পারেচার কি জিনিস। না তোরা সেটা বুঝেছিস কি কোনো বস্তু কতটা গরম বা কতটা ঠান্ডা বোঝানোর জন্যে যে জিনিসটাকে ব্যবহার করা হয়, অর্থাৎ যে প্যারামিটারটাকে ব্যবহার করি সেটাকেই আমরা বলি কি টেম্পারেচার। মানে আমাদের কাছে এখানেতে বক্তব্য আসছে কি টেম্পারেচার বলতে কি, সেটা হচ্ছে কি এটা হচ্ছে একটা মেজারমেন্ট। ওকে, এটাকে আমরা বলবো কি দিস ইজ এ মেজার of degree of hotness and coldness, of degree of hotness or coldness। অর্থাৎ কোনো বস্তু কতটা গরম বা কতটা ঠান্ডা সেটা বোঝানোর জন্য যে কোয়ান্টিটিটাকে ব্যবহার করা হয় তাকেই আমরা বলবো কি না টেম্পারেচার। টেম্পারেচার সবসময়তে জানবো আমাদের কি না যেখানেতে বেশি থাকে সেই টেম্পারেচার থেকে যেখানে টেম্পারেচার কম থাকে সেখানেতে কে ফ্লো হয়ে যায় না হিট ফ্লো হয়ে যায়, অর্থাৎ তাপ ফ্লো হয়ে যায়। অর্থাৎ টেম্পারেচার আমাদের কিন্তু আরও একটা জিনিসকে আমাদের পরিচয় দেয়, সেটা হচ্ছে কি কোন ডিরেকশানে হিট ফ্লো হবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে পরবর্তী পয়েন্ট হিসাবে কিন্তু এটাকে নোট করে নিতে পারবো, সেটা হচ্ছে কি দেখতো এই টেম্পারেচার কি করে না ইট ডিসাইডস the direction of heat flow। ওকে, অর্থাৎ কোন ডাইরেকশনে হিট ফ্লো হবে, অর্থাৎ কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপটা চলে যাবে সেটাকে আমরা বলবো কি ডাইরেকশন অফ হিট ফ্লো। আমরা সব সময় শিখেছি কি না হিট ফ্লোস বা তাপ প্রবাহিত হয় কোথা থেকে দেখ, ফ্রম হট টু কোল্ড বডি। একদম বেসিক কথা। তাহলে এই কথাটাও কিন্তু আমাদের 2 নম্বর কথা হিসাবে সবাইকে ধরে রেখে দিতে হবে। পরের কথা আসছে কি দেখ, আমাদের এটাও মাথায় রাখতে হবে যে হিট আর কাইনেটিক এনার্জির মধ্যে একটা সম্পর্ক আছে। ওকে, তাহলে আমাদের এখান থেকে পরে যে কথাটাকে নিয়ে আমি ডিসকাশন করব সেটা আসছে কি যাকে বলা হয় কি গতিশক্তি, অর্থাৎ কাইনেটিক এনার্জি অ্যান্ড টেম্পারেচার। অর্থাৎ কাইনেটিক এনার্জির সাথে উষ্ণতার কি সম্পর্ক সেটাকে আমরা একটুখানি দেখে নেব।
দেখ আমরা সবাই শিখেছি কি যে যখনই আমরা কোনো বস্তুর টেম্পারেচার বাড়াই তখন কি হয়, তার মধ্যে যে অণু পরমাণুগুলো আছে তাদের কি হয়, আমাদের ভেলোসিটি বৃদ্ধি পায়। যেটার জন্য আমি তোদেরকে যখন কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়িয়েছি সেখানেতে আমি তোদের কিসের কথা বলেছি দেখ তো, না সেটাতে আমরা শিখেছি কি না ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ টি। মানে প্রপোর্শনাল দিয়ে বলবো কেন, তোকে তো আমি একটা অলরেডি তোদেরকে তো আমি ফর্মুলাই শিখিয়েছিলাম। সেখানেতে ফর্মুলাতে তোদের কি শিখিয়েছিলাম, ফর্মুলাতে শিখিয়েছিলাম কি দেখ আরএমএস ভেলোসিটি ইকুয়াল টু রুট ওভার অফ 3RT/m, তাই তো। তাহলে দেখ সেখান থেকে যদি আমরা ক্রস মানে ভি আরএমএস স্কোয়ার করি কত পেতাম দেখ 3RT/m। আমরা সেখান থেকে কি করতে পারতাম দেখ তো, এম ভি স্কোয়ার আরএমএস ইকুয়াল টু লিখতে পারতাম কত দেখ তো 3RT। বোথ সাইডেতে যদি আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করতাম তাহলে আমরা কত পেতাম দেখ তো 3/2RT। তাহলে দেখ আমাদের এই দিক থেকে আমরা পেলাম কি, সেটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি, এই দিক থেকে ইকুয়াল টু কত পেতাম, সেটা পেতাম হচ্ছে কি 3/2RT। দেখ তাহলে আমরা বলতে পারবো কি কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, অর্থাৎ ঘুরিয়ে এরকমভাবে বলতে পারবো কোনো বস্তুর টেম্পারেচার কত সেটা আসলে কার প্রকাশ, তার ভেতরে তো যে মলিকুলসগুলো আছে তার কাইনেটিক এনার্জির অ্যাভারেজ ভ্যালুটাই হচ্ছে কি আমাদের টেম্পারেচার। ওকে, তাহলে সেটার জন্য আমরা এখান থেকে ঘুরিয়ে বললে কীরকমভাবে বলবো, দেখ এটার এই কাইনেটিক এনার্জি আর টেম্পারেচারের যে ডিসকাশন করলাম তার থেকে 3 নম্বর পয়েন্ট হিসাবে তোদের এখান থেকে নোট করিয়ে দেব। সেটা আসছে কি না এরকম সিম্পল কথা, temperature is the representation of average kinetic energy of the molecules। তাহলে আমাদের শিখে নিলাম কি না টেম্পারেচারের সাথে আমাদের কাইনেটিক এনার্জির সম্পর্ক আছে, টেম্পারেচার বাড়লে কাইনেটিক এনার্জি বৃদ্ধি পায়। তাই আমাদের একটু উল্টোভাবে ইন্টারপ্রেট করলাম কীরকমভাবে, না টেম্পারেচারটা আর কিছুই নয়, কাইনেটিক এনার্জির যে অ্যাভারেজ মানটা আছে তারই বহিঃপ্রকাশ হচ্ছে কিনা আমাদের টেম্পারেচার। ওকে, আর এখান থেকে আরও একটা কথা আমাদের শিখে রাখতে হবে, সেটা আসছে কি থার্মোমেট্রি। অর্থাৎ ফিজিক্সের যে ব্রাঞ্চেতে আমাদের টেম্পারেচার রিলেটেড ডিসকাশনটা হয় তাকে আমরা বলি কি না থার্মোমেট্রি। অর্থাৎ আমাদের এখান থেকে আরও একটা টার্মকে আমরা শিখিয়ে রাখলাম, সেই টার্মটা জাস্ট ওদের পরিচয় রাখার জন্য সেখান থেকে আমরা বলে রাখলাম কি না থার্মোমেট্রি। ওকে, তাহলে এখান থেকে যে ব্রাঞ্চের কথাটা বা যে টার্মটা শিখিয়ে দিলাম তোদের সেটা আসছে কি দেখতো থার্মোমেট্রি। ওকে, তাহলে এটা হলো কি ফিজিক্সের যে শাখাতে টেম্পারেচার রিলেটেড কথা নিয়ে আমরা ডিসকাশন করি তাকে আমরা বলবো কি থার্মোমেট্রি। অর্থাৎ আমাদের এখান থেকে শিখে নেব কি ব্রাঞ্চ অফ ফিজিক্স which deals with temperature। তাহলে ফিজিক্সের যে ব্রাঞ্চ টেম্পারেচারকে নিয়ে কাজ করে তাকে আমরা বলবো কি থার্মোমেট্রি। তাহলে সবাই আমাদের এই কথাটাকে যেটা শেখালাম সেটাকে আশা করব শিখে নিতে পেরেছিস, এমন কোনো চাপের ব্যাপার নয়। এরপরেতে আমাদের আরও একটা কথা তোদেরকে শিখিয়ে দেব, সেটা আসছে কি না হিট। হিট কি না হিট আমরা সবাই শিখেছি কি মানে যেটাকে বলা হয় কি না আমাদের তাপ। তাহলে তাপ কি, তাপ এক প্রকার হচ্ছে কি আমাদের এনার্জি, যেটা কি করে কোনো এক বস্তু থেকে অন্য বস্তুতে ট্রান্সফার হয়ে যায়। তাহলে পরের পাতায় আমি যেটাকে এখানটা থেকে টেম্পারেচারকে নিয়ে আমি ডিসকাশন করে নিলাম, পরের পাতায় আমি কাকে নিয়ে ডিসকাশন করব সেটা আসছে তাপ। অর্থাৎ আমাদের এখান থেকে লিখে দিচ্ছি কি দেখ হিট। ওকে, প্রথম কথা আমাদের যেটাতে বলবো সেটা আসছে কি দিস ইজ অ্যান এনার্জি।
অর্থাৎ এটা হচ্ছে এক প্রকারের শক্তি। এই শক্তিটা আমাদের কি করে, এক বস্তু থেকে আর এক বস্তুতে ট্রান্সফার হয়ে যায়। ওকে, তাহলে আমাদের কি শিখে নিচ্ছি, দিস ট্রান্সফার্স কোথা থেকে না, ফ্রম হট বডি টু কোল্ড বডি, ফ্রম হট টু কোল্ড বডি। ওকে, তাহলে এই কথাটা কিন্তু আমাদের সবাইকে শিখে নিতে হবে। আর কিসের কথা আমাদের শিখতে হবে এখান থেকে, যে দেখ হিটকে আমরা মেজার করি কোন এককেতে, মানে আমাদের কিসের কথা বলছি, সেটা আসছে কি ইউনিট, ইউনিট অফ হিট। সিম্পল কথা, ইউনিট অফ হিট কিন্তু আমাদের হয় কত, জুল। ওকে, জুল আমরা সবাই শিখেছি কি ধরনের ইউনিট, সেটা হচ্ছে এসআই ইউনিট। আর সিজিএস ইউনিটের কথা বললে আমরা সেটাকে বলি কি ক্যালোরি। ওকে, তাহলে সেটা আসছে কি আমাদের সিজিএস ইউনিট। তাহলে হিটের এই দুটো ইউনিটের কথাও কিন্তু আমাদের সবাইকে শিখে রাখতে হবে। আর আমাদের বেসিক রিলেশন সবাই এটাও শিখে রেখেছি, দেখ 1 ক্যালোরি ইকুয়াল টু কত লিখতে হয়, 4.2 জুল। ওকে, অর্থাৎ এটা ক্যালোরি থেকে আমাদের জুলেতে কনভার্সন করার প্রসিডিউর। এবারেতে আমাদের অনেক জায়গাতেই দরকার পড়ে, সেটা হচ্ছে কি ক্যালোরির সংজ্ঞা কি। ওকে, তাহলে আমাদের এখান থেকে করছি কি ক্যালোরির সংজ্ঞা, অর্থাৎ ডেফিনেশন অফ ক্যালোরি। ডেফিনেশন অফ ক্যালোরি কিরকম কথা শিখছি না, এটা কিছুই নয়, এটা হচ্ছে একটা এমন এক ধরনের তাপ যেটা আমাদের দরকার লাগে। কিসের ক্ষেত্রে না, যেটা আমাদের দরকার লাগে হচ্ছে কি 1 গ্রাম জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি বৃদ্ধি করার জন্যে যে পরিমাণ তাপের দরকার হয় তাকেই আমরা কি বলবো না ক্যালোরি হিসাবে ডিফাইন করব। ওকে, তাহলে না ক্যালোরি বলতে গেলে আমাদের কি বলছি না জলের উষ্ণতা, আহ 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। ওকে, বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে যে পরিমাণ তাপ দরকার তাকে 1 ক্যালোরি বলা হয়। হলো, অর্থাৎ আমরা এখান থেকে বলে রাখলাম কি না ইংরেজিতে যদি আমরা সেটাকে বলি কিছুই না একই কথা, অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড। আচ্ছা, এখানেতে কিন্তু আমাদের আরও একটা কথা তোদের আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে কি জলের উষ্ণতা 14.5 ডিগ্রি থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দরকার তাকে 1 ক্যালোরি বলে। এর মধ্যে এখানেতে কিন্তু মাথায় রাখতে হবে কি 1 গ্রাম জলের উষ্ণতা। ওকে, আমি এখান থেকে এই কথাটা একটুখানি মিস করে গিয়েছিলাম, তোদের এখানটাতে আমি অ্যাড করে দিচ্ছি। সেটা আসছে কি দেখ 1 গ্রাম জলের উষ্ণতা। ওকে, 1 গ্রাম জলের উষ্ণতা 14.5 থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দরকার তাকে আমরা বলবো কি 1 ক্যালোরি। তাহলে সেটাকে আমাদের ইংরেজিতে বলতে গেলে কীরকমভাবে বলবো না, সেটা আসছে কি দেখতো অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড কিসের জন্যে না টু রেজ দ্য টেম্পারেচার, রেজ মানে কি বৃদ্ধি করা, টু রেজ দ্য টেম্পারেচার of 1 gram of water কোথা থেকে কোথায় না from 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড টু 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে,
এবারে দেখ আরো দুটো কথা আমাদের শিখে রাখতে হবে, সেটা হচ্ছে কি দেখ, তো তাপকে পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে আমরা বলি কি ক্যালোরিমিটার, আর টেম্পারেচারকে পরিমাপ করার জন্য আমাদের যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে আমরা বলি কি থার্মোমিটার। ওকে, তাহলে আমাদের এখান থেকে দুটো টার্ম শিখে রাখতে হবে, সেটা হচ্ছে কি ক্যালোরিমিটার, আর একটাকে আমরা বলবো কি থার্মোমিটার। ওকে, আর আমাদের কি শিখে রাখবো না, সেটা শিখে রাখবো হচ্ছে থার্মোমিটার। ওকে, তাহলে দেখ ক্যালোরিমিটার আমাদের কি শিখে নিলাম না তাপ পরিমাপক যন্ত্র, তাপ পরিমাপক যন্ত্র। ওকে, আর থার্মোমিটার আমরা শিখে নিলাম কি না, সেটা হচ্ছে কি না টেম্পারেচারকে মেজার করে, যে তাহলে সেখান থেকে বলে নিচ্ছি কি উষ্ণতা পরিমাপক যন্ত্র। ওকে, তাহলে এই কয়েকটা জিনিস আমরা শিখে নিলাম। এবারেতে আমাদের পরেতে যেখানেতে ডিসকাশন করব সেটা সিম্পল কথা। দেখ আমাদের শিখেছি কি যে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে কোনো বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি হতে পারে, তার আয়তন বৃদ্ধি হতে পারে, তার চাপ বৃদ্ধি হতে পারে, বা যদি আমাদের কোনো কিছু রোধ থাকে সেই রোধের মান বৃদ্ধি হতে পারে। তাহলে দেখ টেম্পারেচারের সাথে সাথে অনেক কিছু জিনিসের পরিবর্তন হতে পারে, কিন্তু কোন পরিবর্তনটাকে কাজে লাগিয়ে আমি টেম্পারেচারের পরিবর্তনটাকে মেজার করব, সেটা হচ্ছে কিন্তু আমাদের চয়েসের ওপরেতে নির্ভর করছে। এবার আমি চয়েস কীরকম করব সেটা নিশ্চয়ই সিচুয়েশন ভ্যারি করবে। তাহলে আমার আলোচনার উদ্দেশ্য কি বা পয়েন্ট কি, সেটা হচ্ছে দেখ তাপ মানে টেম্পারেচার চেঞ্জ হওয়ার সাথে সাথে প্রেসারের পরিবর্তন হতে পারে, ভলিউম, লেন্থ, বা তোর আমাদের কিসের কথা বললাম রেজিস্ট্যান্স, এই সমস্ত জিনিসগুলো পরিবর্তন হতে পারে। কিন্তু এদের মধ্যে আমি যে কোনো একটা পরিবর্তনকে কাজে লাগিয়ে আমি টেম্পারেচারের কতখানি পরিবর্তন হচ্ছে সেটাকে ক্যালকুলেট করব। তো এই যে জিনিসটা, সেই জিনিসটাকে অর্থাৎ যার পরিবর্তনকে আমি কাজে লাগিয়ে আমি টেম্পারেচারের পরিবর্তনকে মানে ক্যালকুলেশনকে দেখব, সেটাকেই আমাদের বলা হয় কি থার্মোমেট্রিক প্রপার্টি। ওকে, তাহলে আমাদের এবারেতে যে ডিসকাশনের বিষয় সেটা হচ্ছে কি দেখ থার্মোমেট্রিক প্রপার্টি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি শিখে নিলাম না না যখন শিখলাম কি টেম্পারেচারের চেঞ্জের সাথে সাথে, টেম্পারেচারের পরিবর্তনের সাথে কি শিখলাম না ভলিউম, কিসের কথা শিখলাম প্রেসার, কিসের কথা শিখলাম লেন্থ, কিসের কথা শিখলাম না রেজিস্ট্যান্স, of a body may change। তাহলে আমরা দেখে নিলাম কি না তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে এই ঘটনাগুলো পরিবর্তন হতে পারে। আমরা কি করব না তাপমাত্রা মাপার জন্য আমরা কি করব, যে কোনো একটা পরিবর্তনকে কতটা পরিবর্তন হচ্ছে সেটাকে দেখে নিয়ে তাপমাত্রার পরিবর্তনকে মাপব। তো তার জন্য আমরা বললাম কি টু measure the change in temperature, to measure the change আমরা কি করব না যে কোনো একটা পরিবর্তনকে নোট করব, যে কোনো একটি পরিবর্তন, যে কোনো একটি পরিবর্তন বলতে হয় প্রেসারের পরিবর্তন বা টেম্পারেচার লেন্থের পরিবর্তনকে আমরা নোট করব, যে কোনো একটি পরিবর্তনকে পরিবর্তন লিপিবদ্ধ করব।
হলো। তো আমি যে কোনো একটা নিচ্ছি, আমি কোনটার কথা সেটার কথা এখন উল্লেখ করছি না, কিন্তু আমাদের লিপিবদ্ধ করার সময় আমাদের তিনটে জিনিস দেখতে হবে। কি কি জিনিস দেখতে হবে? দেখ, 1 নম্বর যেটা দেখতে হবে, সেই জিনিসের মান 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, অর্থাৎ ভ্যালু অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমাদের জানার দরকার পড়বে। এরপরে তো আমাদের জানার দরকার পড়বে কি x0, অর্থাৎ ভ্যালু অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমি যে টেম্পারেচারটাকে মাপতে চাইছি সেই টেম্পারেচারেতে ভ্যালু, অর্থাৎ ভ্যালু অ্যাট t ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে আমাদের যদি এই তিনটে কোয়ান্টিটি জানা থাকে, তখন t এর ভ্যালু, অর্থাৎ যে টেম্পারেচারটাকে আমরা মাপতে চাইছিলাম তার ভ্যালু যদি আমরা বের করতে চাই, সেটার ভ্যালুটা আমাদের কীরকমভাবে লিখবো না, t ইকুয়াল টু লিখবো কত, দেখ xt মাইনাস এক্স নট ডিভাইডেড বাই x100 মাইনাস এক্স নট ইন্টু 100। ওকে, এত ডিগ্রি সেন্টিগ্রেড। এরকমভাবে কিন্তু আমরা জিনিসটাকে মেজার করতে পারবো। হলো? তাহলে দেখ, আমাদের কথা রইল কি, আমি মনে করি এবারেতে বললাম কি, ধর আমাদের কাছে জানা ছিল কি লেন্থটা জানা ছিল। তো আমি যদি যে টেম্পারেচারের লেন্থ জানি, 0 ডিগ্রি সেন্টিগ্রেডেতে লেন্থ জানি, 100 ডিগ্রিতে লেন্থ জানি, আর 0 ডিগ্রিতে লেন্থ জানি, এই ভ্যালুগুলোকে যদি আমার জানা থাকে, তখন টেম্পারেচারটাকে আমাদের মেজার করা কোনো চাপ না, তাই না? মানে আমি কিসের কথা বলছি, এটাকে বলে কি বোঝাতে চাইছি, দেখ এটাকে বলে আমি বোঝাতে চাইছি, ধর এরকম কথা রইল, আমি পরের পাতাতেই নিই তোদের জন্য। দেখ, ধর এরকম বলা হয়েছে, যদি আমাদের বলা হচ্ছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে লেন্থ, ধর আমাদের জানা আছে কতখানি না 10 সেন্টিমিটার। আমাদের জানা আছে কি, দেখ 100 ডিগ্রি সেন্টিগ্রেডেতে লেন্থ, সেটা জানা আছে কি, ধর আমি ধরে নিচ্ছি একটা এক্সাম্পল হিসাবে 20 সেন্টিমিটার। আমরা জানি কি t ডিগ্রি সেন্টিগ্রেডেতে তার লেন্থ আমরা ধর জানি হচ্ছে, সেটা আসছে কতখানি না, ধরে নিচ্ছি কতখানি 17 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের যদি এই তিনটে জিনিস জানা থাকে, তখন আমরা কাকে বের করতে পারবো, তখন না t এর ভ্যালু, অর্থাৎ কোন টেম্পারেচারেতে এর ভ্যালুটা 17 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে, সেটাকে কিন্তু আমরা বের করতে পারবো। আর আমাদের তো সেটাই টার্গেট, কোনো একটা আননোন টেম্পারেচারকে বের করা। তাই আমরা তখন কি করব, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটার সাহায্য নেব। এই ফর্মুলার সাহায্য নিয়ে আমরা কিন্তু বাকি জিনিসটাকে দেখে নেব। তাহলে আমাদের এখান থেকে টি এর ভ্যালু বের করতে গেলে কি করতে হতো বল না, খুবই সিম্পল কথা, টি ইকুয়াল টু কত করতাম, ওই ফর্মুলাটার কথা মনে কর, xt মাইনাস এক্স নট ডিভাইডেড বাই x100 মাইনাস এক্স নট ইন্টু 100। তাহলে দেখ, এখানটা থেকে এক্সটির বদলেতে আমরা তাহলে কাকে লিখতে পারবো না, সিম্পল কথা লিখবো হচ্ছে এলটি, এলটি মাইনাস এল নট ডিভাইডেড বাই L100 মাইনাস এল নট ইন্টু 100। তাহলে দেখ, আমাদের এলটি এর ভ্যালু কত দেখে নিয়েছি, দেখ 17। এল নট অর্থাৎ 0 ডিগ্রিতে তার ভ্যালু কত শিখে নিয়েছি, 10। L100 ভ্যালু কত থেকে নিয়েছি, দেখ মানে দিয়ে দেওয়া আছে কোয়েশ্চেনে 20, তাহলে 20 মাইনাস 10 ইন্টু 100। তাহলে এখান থেকে পাচ্ছি কত, দেখ 7/10 ইন্টু 100। তাহলে এখান থেকে এটা কেটে গেল। তাহলে আমরা বলবো কি, যে উষ্ণতাতে আমাদের 17 সেন্টিমিটার ভ্যালু পাচ্ছিলাম, তার মানটা হচ্ছে কত, 70 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এখান থেকে আমরা বলে দেব কি, অর্থাৎ ওই উষ্ণতার মান সেটা আমরা লিখে দেব কত না 70 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এরকমভাবে আমাদেরকে ট্রিট করতে হবে, বোঝা গেল কথা। আবার মনে কর, এখান থেকে আমাদের এরকমভাবে কথা বলা আছে, মানে জাস্ট ওদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ধর কিরকম কথা বলছি, যদি তোর বলা থাকে এরকম কথা, দেখ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে লেন্থ নিয়েছিলাম আমি, ধর এবারেতে বলে দিচ্ছি রোধের মান, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে
রোধ বলতে কাকে বোঝাই? রেজিস্ট্যান্স। তার ভ্যালু ধর আমি জানি হচ্ছে না 20 ওহম। আমি কি জানি? ধর 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি সেন্টিগ্রেডেতে আমাদের তার যে রোধ তার ভ্যালু আমি ধর জানি হচ্ছে 30 ওহম। আমি বের করছি কি, বা আমি একটা টি ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ টি এর মান বের করব, যেখানেতে আমাদের রোধের ভ্যালু আমি পেয়েছি হচ্ছে কতখানি, ধরে নে সেটা আসছে কতখানি, 27 ওহম। ওকে, তাহলে আমাদের বের করতে হবে টি এর ভ্যালুটা। তাহলে এখন আমাদের এইখানেতে ফর্মুলাটা কীরকমভাবে বদল করে নেব তখন না? আলোচনাটা খুবই সিম্পল। দেখ তখন আমাদের বদল করে কি আসবে, টি ইকুয়াল টু লিখবো কত, আর টি মাইনাস আর নট ডিভাইডেড বাই আর 100 মাইনাস আর নট ইন্টু 100, তাই তো? তাহলে দেখ আর টি এর ভ্যালু কত হচ্ছে 27 মাইনাস 20, তাহলে 27 মাইনাস 20 ডিভাইডেড বাই আর 100 এর ভ্যালু কত পেয়েছি 30 মাইনাস এখান থেকে কত পাবো, দেখ আর নট তার ভ্যালু কত 20 ইন্টু 100, তাহলে আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছি কত 7/10 ইন্টু 100, অর্থাৎ এটা কেটে দিলে আমাদের পেয়ে যেতাম কত 70 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এটার ক্ষেত্রেও আমরা বলে দিতাম টি এর ভ্যালু যেটা পাবো সেটা পেয়ে যেতাম কত 70 ডিগ্রি সেন্টিগ্রেড। এই রকমভাবে আমাদের করতে হবে কি না, টেম্পারেচারের ভ্যালুগুলোকে মেজার করতে হবে। বোঝা গেল? এবার দেখ টেম্পারেচারকে পরিমাপ করার জন্যে যে শুধু আমাদের এক ধরনেরই স্কেল আছে তা কিন্তু নয়। দেখ আমরা এখন সবাই কি করছি, সেন্টিগ্রেড করে করছি। এটা ছাড়াও আমরা সবাই শিখেছি ফারেনহাইট স্কেল থাকে, কেলভিন স্কেল থাকে। অ্যাটলিস্ট এই স্কেলগুলোর নাম আমরা ক্লাস 9-10 লেভেলেতেই শিখে এসেছি। তো আমি এবারেতে যে কথাটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি টেম্পারেচার স্কেল। টেম্পারেচার স্কেল বলতে আমাদের বুঝতে হয় কি না, কোন ধরনের ইউনিটকে ব্যবহার করে আমরা টেম্পারেচারটাকে মেজার করছি। ওকে, তাহলে আমাদের এখান থেকে ফার্স্ট যে কথাটা তোদের উল্লেখ করে দেবো সেটা হচ্ছে কি, দেখতো ভেরিয়াস টেম্পারেচার স্কেল। ডিফারেন্ট টেম্পারেচার স্কেল, অর্থাৎ টেম্পারেচারকে বিভিন্ন একক যতগুলো আছে সেই এককগুলো অনুযায়ী সেখান থেকে টেম্পারেচারকে পরিমাপ কাপার জন্য আমাদের একটা যন্ত্র থাকবে বা স্কেল থাকবে। যেমন আমরা শিখেছি কি সেন্টিগ্রেড স্কেল, যেমন আমরা শিখেছি কি ফারেনহাইট স্কেল। মানে কি আমাদের এরকম মনে করো একটা পারদ আছে, পারদটা এরকম লম্বা একটা নলেতে রাখা আছে, সেই নলের ওপরেতে দাগগুলো ফারেনহাইটে দেওয়া আছে, তাহলে সেটা হয়ে গেল কি আমাদের ফারেনহাইট স্কেল। সেই যে লম্বা নলটা আছে তার ভেতরেতে দাগগুলো আমাদের দেওয়া আছে সেন্টিগ্রেডে, তাহলে সেটা হয়ে গেল কি আমাদের সেন্টিগ্রেড স্কেল। তো এইরকমভাবে যে ইউনিটে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে চাইছি সেটা অনুযায়ী আমাদের এই টেম্পারেচার স্কেলগুলো হয়। তাই আমরা বলছি কি ডিফারেন্ট টেম্পারেচার স্কেল। আমাদের এখান থেকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, দেখ ডিফারেন্ট টেম্পারেচার স্কেলের মধ্যে আমাদের পড়তে হবে একটা হচ্ছে কি সেন্টিগ্রেড স্কেল, হলো। এরপরে তো আমাদের যেটাকে নিয়ে ডিসকাশন করব সেটা থাকে কি, দেখ ফারেনহাইট স্কেল। হলো। এরপরে তো আমরা যাকে নিয়ে ডিসকাশন করব সেটা থাকে কি কেলভিন স্কেল। এগুলো খুব কমন, যেগুলো আমরা কি বলে ক্লাস 11-12 লেভেল 9-10 লেভেলেতেই দেখে এসেছি। এটা ছাড়া আমাদের আরও যে স্কেল থাকে সেটা হচ্ছে কি, দেখতো রয়মার স্কেল আর র্যানকিন স্কেল। ওকে, তাহলে আমাদের বাকি যে দুটোর নাম দেখে নেব সেটা হচ্ছে কি রয়মার স্কেল, রয়মার স্কেল, আর আমাদের যেটাকে নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কি র্যানকিন স্কেল। প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রেই একটা ওপরের দিকের ফিক্সড পয়েন্ট থাকে, একটা কি থাকে নিচের দিকের ফিক্সড পয়েন্ট থাকে। ওপরের দিকের যে ফিক্সড পয়েন্ট অর্থাৎ যে উষ্ণতায় জল বাষ্পে পরিণত হয় সেটাকে বলা হয় কি ওপরের দিকের লেভেল, আর নিচের দিকের লেভেল বলতে আমি সেটাকে বলি যে উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়। তাহলে এই দুটো কথা অনুযায়ী আমাদের দুটো কথা এখান থেকে শিখে রাখতে হবে, সেটা হচ্ছে কি দেখ
একটা হচ্ছে কি আপার ফিক্স পয়েন্ট ইউএফপি। ইউএফপি বলতে আমি তাহলে কিসের কথা বলে দিলাম, সেটা আসছে কি দেখ আপার ফিক্স পয়েন্ট। এই ফিক্স পয়েন্টটা কি জিনিস না সেটা শিখে নিলাম, সেটা আসছে কি যে উষ্ণতায় মানে যে টেম্পারেচারে জল বাষ্পে পরিণত হয়। হলো, এরপরেতে আরও একটা কথা যেটা শিখে রাখতে হবে সেটা আসছে কি লোয়ার ফিক্স পয়েন্ট। লোয়ার ফিক্স পয়েন্ট যাকে সংক্ষেপে লেখা হয় কি এলএফপি, তাকে আমরা বলি কি লোয়ার ফিক্স পয়েন্ট, অর্থাৎ সর্বনিম্ন উষ্ণতা কোনো স্কেলের ক্ষেত্রে। সেটাকে আমাদের কি নেওয়া হয় বা বলা হয় কি যে টেম্পারেচারে জল বরফে পরিণত হয়। হলো, তাহলে এই কথাগুলোকে কিন্তু আমাদের সবাইকে শিখে রাখতে হচ্ছে। এবারে দেখ এই যে আপার ফিক্স পয়েন্ট আছে সেটাকে অনেক সময়তে আমাদের বলা হয় কি ভেপার পয়েন্ট বা স্টিম পয়েন্ট। ওকে, তাহলে এই যে আপার ফিক্স পয়েন্ট আছে সেটারই অনেক সময়তে অনেক বইয়েতে লেখা আছে অন্য নাম দিয়ে, যেটা আসছে কি দেখতো স্টিম পয়েন্ট। ওকে, লোয়ার ফিক্স পয়েন্ট এটাকেই অনেক জায়গায় লেখা থাকে কি আইস পয়েন্ট, অর্থাৎ বরফ বিন্দু। এবারেতে আমি যে এতগুলো কথা বললাম তার কারণ হচ্ছে কি এই যে আমাদের বিভিন্ন টেম্পারেচার স্কেল আছে সেন্টিগ্রেড, ফারেনহাইট, কেলভিন, রয়মার, র্যাঙ্কিন, এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের এই আপার ফিক্স পয়েন্ট আর লোয়ার ফিক্স পয়েন্ট এর ভ্যালুগুলোকে কিন্তু আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। ওকে, সেটার জন্য আমাদের কি করব একটা টেবিল করে নেব, নিয়ে আমাদের বিভিন্ন স্কেলেতে ভ্যালুস কত কত হয় সেটাকে একটুখানি দেখে নেব। তো চল সেই কাজটা করা যাক। তো তার জন্য আমাদের করছি কি দেখতো না স্কেল হিসাবেতে নিয়ে নিচ্ছি এটাকে, তার ক্ষেত্রে আমি কাকে কাকে ভ্যালুগুলোকে নেব বললাম, সেটা হচ্ছে কি দেখ আপার ফিক্স পয়েন্ট। আচ্ছা আগে লোয়ারটাই লেখ, আর একটা আমাদের শিখে রাখবো কাকে দেখ আপার ফিক্স পয়েন্ট মানে ইউএফপি। ওকে, দেখ প্রথমে তো আমরা শিখে রাখি কার কথা সেন্টিগ্রেড স্কেল। সেন্টিগ্রেড স্কেলকে সংক্ষেপে আমি ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে লিখে রাখলাম। সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে লোয়ার ফিক্স পয়েন্ট নিশ্চয়ই সবার জানা আছে, সেখানটাতে আমাদের বলি কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আপার ফিক্স পয়েন্ট সেটাকে আমরা শিখে রেখেছি কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের যদি এই কথাটা বলি যে এই স্কেলের ক্ষেত্রে অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে কতগুলো ডিভিশন থাকবে, অর্থাৎ 0 থেকে 100কে আমরা কতগুলো ভাগে ভাগ করেছি, মানে লোয়ার ফিক্স পয়েন্ট আর আপার ফিক্স পয়েন্টকে কতগুলো ভাগে ভাগ করেছি, সেটা আসছে কত 100 - 0। মানে আমাদের স্কেলটার ক্ষেত্রে আমাদের এই কথাটাও বলতে পারবো, সেটা আসছে কি দেখ নাম্বার অফ ডিভিশন, সেটা কত হলো না আপার মাইনাস লোয়ার করলেই আমরা পাবো যে ভ্যালুটা, অর্থাৎ সেটা পেয়ে গেলাম কত 100। এরপরেতে আমরা যে স্কেলটার কথা বলবো সেটা আসছে কি দেখ ফারেনহাইট স্কেল, যাকে আমরা ডিগ্রি ফারেনহাইট দিয়ে রিপ্রেজেন্ট করি। সবাই শিখেছি আমাদের এখান থেকে লোয়ার ফিক্স পয়েন্টের ভ্যালু কত হয় 32 ডিগ্রি ফারেনহাইট। ওকে, আর আপার ফিক্স পয়েন্টের ভ্যালু কত হয় সবাই শিখেছি, সেটাকে বলে কত 212 ডিগ্রি ফারেনহাইট। ওকে, আর এটাও সবাই আমরা শিখেছি, তাহলে 212 - 32 সেটা করলে আমাদের যে ভ্যালুটা পাই সেটা আসে কতখানি বল, সবাই শিখেছি সেটা আসছে 180। এরপরেতে আসছে কি কথা কেলভিন। কেলভিনের ক্ষেত্রে কিন্তু ডিগ্রি কথাটা উল্লেখ থাকে না, সেটাকে শুধু কে দিয়ে লিখতে হয়। সবাই শিখেছি কেলভিন স্কেলের ক্ষেত্রে যে লোয়ার ফিক্স পয়েন্ট তার ভ্যালুটা কত থাকে 273.6
0.15 কেলভিন। আচ্ছা, এখান থেকে কিন্তু আমাদের কথা ক্লিয়ার রাখতে হবে, এটা কিন্তু 273 নয়, আমরা 273 ধরে নিয়ে কাজ করি, কিন্তু তার মানে এটার ভ্যালু যে 273 তা নয়, সেখান থেকে একটুখানি ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটাকে আমাদের কত নিতে হয় না 273.15 কেলভিন। ঠিক একই রকমভাবে আমাদের কিসের কথা বলতে হবে বল, ঠিক একই রকমভাবে আমাদের বলতে হবে আপার ফিক্স পয়েন্ট, এখানেতে হয় কতখানি 373.15 কেলভিন। তাহলে নাম্বার অফ ডিভিশন কত আসবে, এই কোয়ান্টিটিটা থেকে এই কোয়ান্টিটিটাকে সাবট্রাক্ট করলেই তোরা পেয়ে যাচ্ছিস কত, সেখানেতে ভ্যালু আসছে 100। হলো। এরপরেতে যে স্কেলটার কথা তোদেরকে আমি আলোচনা করলাম সেটা আসছে কি রয়মার স্কেল। রয়মার স্কেল সেটাকে আমাদের দেখছি কি বা কি দিয়ে অক্ষর দিয়ে রিপ্রেজেন্ট করি সেটা মাথায় রাখবি, ডিগ্রি আর। তো দেখ রয়মার স্কেলের ক্ষেত্রে তোদের আমি কিসের কথা বললাম, যে সর্বনিম্ন যে টেম্পারেচারের কথা থাকে সেটা থাকে কতখানি 0 ডিগ্রি রয়মার। রয়মার স্কেলকে আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর এর সর্বোচ্চ যেটা, অর্থাৎ যে উষ্ণতায় জল বাষ্পে পরিণত হয় সেই উষ্ণতাটা ভ্যালুটা আমাদের কতখানি থাকে না, সেই উষ্ণতার ভ্যালুটা থাকে হচ্ছে আমাদের 80 ডিগ্রি। ওকে, তাহলে এখানেতে ডিফারেন্সটা কতখানি আসছে না, সিম্পল কথা 80। এরপরেতে যে স্কেল থাকে সেই স্কেলটা হচ্ছে কি র্যানকিন স্কেল। র্যানকিন স্কেলেও কিন্তু ডিগ্রি আছে, সেই র্যানকিন স্কেল। র্যানকিন স্কেলের ক্ষেত্রে আমাদের জানতে হবে কি সর্বোচ্চ আর সর্বনিম্ন উষ্ণতাটা কতখানি, অর্থাৎ লোয়ার ফিক্স পয়েন্ট তার ভ্যালু থাকে কতখানি দেখ 460 ডিগ্রি র্যানকিন। ওকে, আর এর যে সর্বোচ্চ থাকে সেই সর্বোচ্চের ভ্যালুটা কতখানি থাকে না, সেটা আসছে 672 ডিগ্রি র্যানকিন। তাহলে এখানে তো ডিভিশন কত 672 মাইনাস 460, এটাকে করলে যে ডিভিশনটা পাই সেটাকে আমরা পেয়ে গেলাম কতখানি 212। ওকে, এই টেবিলটা কিন্তু আমাদের খুব দরকারি টেবিল। আমাদের তোদের যে ম্যাক্সিমাম বই আছে শুধু দেখবি যে এই তিনটে ভ্যালুর কথাই দিয়ে দেওয়া আছে, কিন্তু তোদের একটুখানি হায়ার লেভেল থিঙ্কিং বা চিন্তাভাবনাগুলোকে মানে প্রপার ওয়েতে রাখার জন্য তোদের শিখিয়ে রাখলাম কি এই দুটোর স্কেলও আমাদের মাঝে মাঝে দরকার পড়ে। তো এই দুটোর কথাও কিন্তু তোরা একটুখানি দেখে রাখিস। এটার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা নিয়ে তোরা দেখবি সেটা হচ্ছে কি দেখ, এর লোয়ার ফিক্স পয়েন্ট 0 ডিগ্রি, এটা আছে কত 80, এটা 460 আর এটা আছে কত 672। এর ডিফারেন্সটা কতখানি আছে 80, এর ডিফারেন্সটা কতখানি আছে 212। এই জায়গাটাকে তোরা একটুখানি খেয়াল করে রাখবি, প্রত্যেকে এই জায়গাটাকে কিন্তু একটুখানি শিখে রাখবি। আমি তাহলে তোদের এখান থেকে এইটার জায়গাতে রইল কোনটা, এটা এটা এটার করসপন্ডিং এটা, টেবিলেতে যেন কেউ ভুল করিস না, এটা এটা এর করসপন্ডিং লাইন হচ্ছে এটা। ওকে, তাহলে এই কথা অনুযায়ী আমাদের এখান থেকে যে ভেরিয়াস টেম্পারেচার স্কেল আছে তাদের আপার ফিক্স পয়েন্ট এবং লোয়ার ফিক্স পয়েন্টের ভ্যালুটা কিন্তু আমাদের শিখে নিতে পারবো। এবারে দেখ এত কিছু যখন শিখছি নিশ্চয়ই এক স্কেল থেকে আরেক স্কেলের মধ্যে রিলেশন থাকবে। রিলেশন আমরা ক্লাস 9-এর বইয়েও পড়েছি, আমরা করেছি কি সেন্ট্রিগ্রেড আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক, সেখানেতে আমরা বেসিক নিয়মটাকে শিখিনি কিন্তু জাস্ট রুলসটাকে আমরা করে রেখেছিলাম। তো নিয়মটা কি বলছে দেখ, যে আমাদের ডিফারেন্ট টেম্পারেচার স্কেলের মধ্যে রিলেশন বের করার জন্য রুলস কি বলছে। তো সেটার জন্য আমাদের কথায় যেটা চলে যাব সেটা আসছে দেখ, এরকম কত দেখ, সেটা বলছে কি রিলেশন বিটুইন ভেরিয়াস টেম্পারেচার স্কেল। তো দেখ ভেরিয়াস টেম্পারেচার স্কেলের রিলেশন বের করতে গেলে আমাদের যেটা করতে হবে, কথাটা হচ্ছে সিম্পল কথা, একটা লাইন আমাদের পড়তে হবে। কেন এসছে সেটার কথাতে আমি আর আলোচনায় যাব না, এখানেতে জানতে হবে কি রিডিং, অর্থাৎ যে মানটার কথা আমরা বলছি মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট ডিভাইডেড বাই কাকে বলবো না নাম্বার অফ ডিভিশন, ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশন। ওকে, সেটা সবসময়তে থাকবে কি কনস্ট্যান্ট। ওকে,
তাহলে এই কথাটাকে কি লিখলাম, কেন লিখলাম, আমি একবার যদি ব্যাখ্যা করি তোদের কিন্তু পরিষ্কার হয়ে যাবে কথাটা। কিরকম কথা বলছি, আমি বের করছি কিসের কথা না, রিলেশন বিটুইন ডিগ্রি সেন্টিগ্রেড মানে সেন্টিগ্রেড স্কেল আর কার মধ্যে, ফারেনহাইট স্কেল। আমি দেখ দুটোর মধ্যে রিলেশন জানি না, অর্থাৎ সি আর এফ এর রিলেশন জানি না, আমি বের করতে চাইছি। কীরকমভাবে দেখবো, ধর সেন্টিগ্রেড স্কেলের রিডিং হচ্ছে সি, তার লোয়ার ফিক্স পয়েন্ট কত 0, তার ক্ষেত্রে নাম্বার অফ ডিভিশন কতখানি আছে 100। দেখ আমি একটু আগে এখানেতে করলাম, নাম্বার অফ ডিভিশন কতখানি লিখে দিয়েছি 100। সেটা ইকুয়াল টু, সেটা তো কনস্ট্যান্ট, তাহলে সেটা ইকুয়াল টু ফারেনহাইটে তার ভ্যালুটা লিখতে পারবো এফ, তার লোয়ারের ভ্যালু কত হয় 32, ওই স্কেলের নাম্বার অফ ডিভিশন কত আছে 180। তাহলে দেখ এখান থেকে যদি আমরা কেটে দিই কত পাচ্ছি, 20 5 100, 20 9 180। তাহলে এখান থেকে আমাদের যে দেখ রিলেশানের কথাটা পাবো, সেই রিলেশানটা পেয়ে যাচ্ছি কত, c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9। ওকে, এরকমভাবে আমি কি পাবো, সেন্টিগ্রেড ফারেনহাইটের রিলেশান পাবো। পরের আরও একটা কথা বলি, তাহলে তোদের কাছ থেকে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। আমি মনে করছি কি না, ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড কেলভিন সেলের রিলেশন করছি। কীরকমভাবে করছি দেখ না, সেন্টিগ্রেড স্কেল, তার ক্ষেত্রে তো আমাদের লেফটে কথাটা লিখেইছিলাম, অর্থাৎ এই ভ্যালুটাই আসবে c-0 ডিভাইডেড বাই 100, অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলে মান হচ্ছে c মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশন, সেটাকে আমরা কত লিখে দিলাম না, সিম্পল কথায় 100। সেটা ইকুয়াল টু আমরা কাকে লিখতে পারবো দেখ না, কেলভিন স্কেল, কেলভিন স্কেলে ভ্যালু কত কি, তার লোয়ার ভ্যালুটা কত শিখেছি দেখ 273.15 ডিভাইডেড বাই আমাদের কি করতে পারবো না, সেটা আসছে কত, কেলভিন স্কেলের ডিফারেন্স, কেলভিন স্কেলের নাম্বার অফ ডিফারেন্সটা কত হয় সেটাও তোদেরকে শেখালাম দেখ 100। তাহলে এখান থেকে আমাদের এটার ভ্যালুও লিখে দিলাম কত 100, দুদিক থেকে বের করে দিলাম। তাহলে সেখান থেকে পাচ্ছি কত, সি ইকুয়াল টু কে মাইনাস 273.15। দেখ সেই জন্যেই আমরা সবাই শিখেছি কেলভিন স্কেলে ভ্যালু লিখতে গেলে আমরা ডাইরেক্ট করে দিই কি, সি এর সাথে 273.15কে অ্যাড করে আমরা কেলভিনের ভ্যালু বলি। তোদের আগের ক্লাসেও আমরা অনেক অঙ্ক করেছি কেলভিন স্কেলে ট্রান্সফার করে নিয়ে, তখন রিলেশনটা কিভাবে এসছে সেটা নিয়ে আলোচনা করিনি, কিন্তু এখন রিলেশনটা কিভাবে এসছে সেটা শিখে নিলাম। সিমিলারলি আমরা কি করতে পারবো দেখ, আমরা করতে পারবো কাকে, ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড ডিগ্রি র্যানকিনের মধ্যে রিলেশন বের করবো। কীরকম ভ্যালুটা পেতাম দেখ, ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে কত আসতো c-0/100, র্যানকিনেরকে আমরা লিখেছিলাম কত দিয়ে, আর এ দিয়ে, র্যানকিনের সর্বনিম্ন ভ্যালু কত শিখলাম 460 ডিভাইডেড বাই তার যে ডিফারেন্স সেটা শিখলাম কত 212। তাহলে এখান থেকে আমাদের সি এর ভ্যালু যদি লিখতে বলে, সেই সি এর ভ্যালুটাকে কত শিখে দিতে পারবো দেখ তো, ক্রস মাল্টিপ্লিকেশান করছি 100/212 ইন্টু এখানটাতে ভ্যালুস কত পেয়ে যাব, আর এ মাইনাস 460। ওকে, তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারবো, র্যানকিন স্কেল আর সেন্টিগ্রেড স্কেলের মধ্যে সম্পর্ককে স্থাপন করতে পারবো। হলো, তাহলে এই রকমভাবে আমাদের কিন্তু অনেক কাজ করা যায় এবং প্রত্যেকটা রিলেশনকেই কিন্তু আমরা ডেভেলপ করে নিতে পারি। বোঝা গেছে নিশ্চয়ই, এখানটা থেকে কোনো আমাদের মানে তোদের অসুবিধা থাকার কোনো জায়গা নেই। এবারেতে আমরা যে কথাটাকে বলবো সেটা আসছে এরকম কথা দেখ, আমরা সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলের সম্পর্ক দেখলাম। সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলের সম্পর্কতে আমরা কি লিখলাম দেখ, সবাই আমরা শিখলাম সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলের সম্পর্কতে, সেটা শিখলাম এরকমভাবে। আচ্ছা আমি এদিক থেকেই লিখি না, সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলের সম্পর্ক দেখলাম c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9, রাইট। তাহলে এখান থেকে আমরা একটা কথা করতে পারবো, f মাইনাস 32 ইকুয়াল টু কত পাবো 9/5 ইন্টু সি। তাহলে সেখান থেকে f এর ভ্যালু কত পাবো দেখ, 9/5 ইন্টু সি প্লাস 32। তাহলে দেখ এখান থেকে রিলেশনটা একটা সমীকরণের মতো পাচ্ছি। কোন সমীকরণের মতন পাচ্ছি দেখ তো, y ইকুয়াল টু mx প্লাস সি এর সমীকরণের মতো।
মানে আমি যদি এফ আর সি এর মধ্যে গ্রাফ ড্র করি সেটা কোন সমীকরণ দিয়ে প্রকাশ পাবে, সেটা এই সমীকরণ দিয়ে প্রকাশ পাবে, এফ ইকুয়াল টু 955 সি ইন্টু প্লাস 32। তাহলে আমাদের যদি এখান থেকে গ্রাফ ড্র করার কথা বলা হয়, অর্থাৎ ফারেনহাইট স্কেল আর সেন্টিগ্রেড স্কেলের গ্রাফ, মানে কিসের কথা বলছি, গ্রাফ বিটুইন ফারেনহাইট অ্যান্ড ডিগ্রি সেন্টিগ্রেড। ধরে নে আমি করলাম কি, ওয়াই অ্যাক্সিস বরাবর ফারেনহাইটকে দিয়ে দিলাম, এক্স অ্যাক্সিসে সিকে দিয়ে দিলাম, তাহলে তার ভ্যালুটা কত আসতো, দেখ স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনের ইকুয়েশান এরকম চলে যেত। তার যেই সর্বনিম্ন ভ্যালু সেটা আমাদের কত, সি, অর্থাৎ এটার ভ্যালু থাকতো কত, 32 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তার এখানেতে যে স্লোপ অর্থাৎ এই জিনিসটা, সেই স্লোপটা কতখানি আসতো, দেখ এখানটাতে আছে কত, 9/5, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারতাম কি স্লোপ ইকুয়াল টু কত পেতাম, 9/5। অর্থাৎ যদি আমাদের সবাই শিখেছি স্লোপ মানে কত হয়, ট্যান থিটা মানে 9/5, মানে আমাদের যদি এখান থেকে কেউ গ্রাফেতে অ্যাঙ্গেল বের করতে বলতো তার ভ্যালু কত আসতো, ট্যান ইনভার্স অফ 9/5, মানে আমাদের কত শিখেছি না 1.8। ওকে, তারা 5 18 90, অর্থাৎ এখান থেকে ভ্যালু কত আসতো 1.8। এইরকমভাবে কিন্তু আমাদের গ্রাফের ভ্যালুগুলোকে, মানে গ্রাফটাকে আমাদের কিন্তু আমরা ড্র করে নিতে পারতাম। ওকে, এখান থেকে কয়েকটা ছোট ছোট কোয়েশ্চেন আমাদের রেডি করতে হয়, সেটা আসছে কি আমাদের বলি কিসের কথা, দেখ স্বাভাবিক হিউম্যান টেম্পারেচার তাকে আমরা বলি কত, 98.6 ডিগ্রি ফারেনহাইট, সেটা তাহলে সেন্টিগ্রেড স্কেলে কত আসবে। তাহলে আমি এখান থেকে তোদেরকে ধর প্রকাশ করতে বললাম শরীরের উষ্ণতার সেন্টিগ্রেড স্কেলে মান কত হবে। তাহলে তোদেরকে বের করতে বললাম কি টেম্পারেচার অফ বডি, কোথায় না ইন সেন্টিগ্রেড স্কেল। ওকে, দেখ আমরা সবাই শিখেছি কিসের কথা না, টেম্পারেচারকে আমরা ফারেনহাইট স্কেলে শিখেছি। দেখ আমরা জানি ফারেনহাইট স্কেলে উষ্ণতাটা কতখানি না, সেটা আসছে কতখানি, দেখ আমরা সবাই শিখেছি 98.6 ডিগ্রি ফারেনহাইট। সেটাকে আমাদের সেন্টিগ্রেড স্কেলে করতে গেলে আমাদের কি করতে হবে, সি এর ভ্যালুটাকে বের করতে হবে। তাহলে দেখ সেটাকে সি এর ভ্যালুটাকে বের করতে গেলে নিশ্চয়ই এই যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে বসিয়ে দেবো। দেখ এফ এর ভ্যালু বসাচ্ছি কত, 98.6 ইকুয়াল টু কত পাচ্ছি, দেখ তো 9/5 সি প্লাস 32। তাহলে সেখান থেকে করতে গেলে কত পাবো, দেখতো 9/5 সি ইকুয়াল টু 98.6 মাইনাস 32, মানে আমাদের এখান থেকে বাদ দিলে কত চলে আসছিল, দেখতো 6.6। তাহলে সেখান থেকে সি এর ভ্যালু কত পেয়ে যেতাম, 5/9 ক্রস মাল্টিপ্লিকেশন করছি ইন্টু 66.6। তাহলে এটাকে যদি আমি সিম্পল ওয়েতে কাটাকাটি করি, কাটাকাটি করলে আমার এখান থেকে যে ভ্যালুসটা পাবো সেই ভ্যালুসটা মোটামুটি পাই আমরা কতখানি, 37 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে হিউম্যান বডির টেম্পারেচার যদি আমরা সেন্টিগ্রেড স্কেলে প্রকাশ করি তার ভ্যালুস আমরা কত পাই, 37 ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করবো সবাই বুঝতে পেরেছি, সেখানটাতে এরকম কোনো বড় কাজ নেই যেটা তোদের বুঝতে অসুবিধা হবে। সিমিলারলি তোদেরকে আমি যদি বলি যে কোন উষ্ণতাটা সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলে সমান হয়, ওকে, মানে আমি তোদেরকে বের করতে বলছি কি কোন উষ্ণতা সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলে সমান, মানে আমাদের এখান থেকে পয়েন্টের কথা বলছি কি কোন উষ্ণতা সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলে সমান পাঠ দেয়। ওকে, তো সেটাকে বলতে গেলে আমাদের কীরকমভাবে বলছি, দেখ না আমি জানি না কোনটা পাঠ দেয়, আমি ধরে নিচ্ছি দুটোর ক্ষেত্রেই পাঠটা হচ্ছে এক্স, তাহলে তাদের মধ্যে সম্পর্ক কতখানি ছিল, c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9। তাহলে যদি আমাদের দুটোই সমান হয় তাহলে আমাদের কি করতে পারবো, দুটোর জায়গাতেই এক্স বসিয়ে দেবো, x/5 ইকুয়াল টু x মাইনাস 32/9।
তাহলে দেখ ক্যালকুলেশন করে দেখ কত আসছে, ক্রস মাল্টিপ্লিকেশন কর, কত পাচ্ছিস দেখ 9x ইকুয়াল টু 5x। 5 × 32 মানে কত পাচ্ছি দেখ, 5 × 3 = 15, 150, আর 5 × 2 = 10, মানে পাচ্ছি কত 160। তাহলে এখান থেকে কি পেয়ে যাব দেখ, তো এখান থেকে পেয়ে যাব 5xটাকে লেফট সাইডেতে নিয়ে এলে পাবো কত দেখ, 4x ইকুয়াল টু -160, মানে x ইকুয়াল টু কত পেয়ে যাব -40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড আর 40 ডিগ্রি ফারেনহাইট দুটো টেম্পারেচারই কিন্তু এক হবে। ওকে, তাহলে এই কথাটাকে কিন্তু আমাদের সবাইকে শিখে রেখে দিতে হবে। বোঝা গেছে পয়েন্টটা? এরপরেতে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কি না, লিকুইড থার্মোমিটার। অর্থাৎ থার্মোমিটার কত ধরনের হয় আমরা তো শিখে নিলাম যে টেম্পারেচার মাপার জন্য যে যন্ত্রকে ব্যবহার করা হয় তাকে আমরা বলি কি থার্মোমিটার। তো নিশ্চয়ই এক ধরনের থার্মোমিটার হয় না, অনেক ধরনের থার্মোমিটার হয়। তো যে ধরনের থার্মোমিটারগুলো হয় তাদের মধ্যে কয়েকটা বেসিক থার্মোমিটারকে নিয়ে আমরা একটুখানি সামান্য পরিমাণে ডিসকাশন করে নেব। ওকে, তাহলে আমাদের যেটাকে নিয়ে ডিসকাশন করছি সেটা আসছে কি থার্মোমিটার। তার মধ্যে আমরা বলছি কি টাইপস অফ থার্মোমিটার কি কি হয়। তাহলে আমি পরের পাতায় যাই। আচ্ছা, এটাকে কারোর ছবি নেওয়ার থাকলে ছবি নিয়ে নে। আমি বলছি কি দেখ, টাইপস অফ থার্মোমিটার। আগে তো শুধু এটুকুনি তো অন্তত জেনে রাখি কি কি ধরনের থার্মোমিটার হয়। যে থার্মোমিটারগুলো হয় তার মধ্যে আমাদের কথা আসছে কি দেখ, 1 নম্বর যে থার্মোমিটার হয় তাকে আমরা বলি কি লিকুইড থার্মোমিটার। অর্থাৎ টেম্পারেচারটাকে মাপার জন্যে যে টেম্পারেচার নির্দেশকটাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে একটা লিকুইড। ওকে, তাহলে সেখান থেকে বলা হচ্ছে কি লিকুইড থার্মোমিটার গেল। 2 নম্বর যেটা থাকে সেটা থাকে কি দেখ গ্যাস থার্মোমিটার। অর্থাৎ টেম্পারেচার পরিমাপক হিসাবে, অর্থাৎ থার্মোমিটারের ভিতরেতে আমাদের ওয়ার্কিং সাবস্ট্যান্স হিসাবে, অর্থাৎ কার্যকারী পদার্থ হিসাবে যেটার সাহায্যে আমাদের টেম্পারেচার পরিবর্তনটাকে আমরা মেজার করব, সেটা হিসাবে তো আমাদের কাকে ব্যবহার করা থাকে না গ্যাসকে ব্যবহার করা থাকে। অর্থাৎ বলছি কি গ্যাস থার্মোমিটার। এরপরেতে কে থাকে দেখ, এরপরেতে থাকে হচ্ছে রেজিস্ট্যান্স থার্মোমিটার গেল। এরপরেতে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে কি থার্মোকাপল। জিনিসটা হয়তো তোরা অনেকেই জানিস না, তাপ যুগ্ম আমরা যাকে বলি সেটার কথাও আমাদের আছে থার্মোমিটার হিসেবে ব্যবহার করা যায়, তাই বলছে কি থার্মোকাপল থার্মোমিটার। এরপরেতে আমাদের যে থার্মোমিটার আরও ধরন হয় তাকে আমরা বলি কি রেডিয়েশন থার্মোমিটার। কি জিনিস আমরা একটু একটু করে ডিসকাশন করব, অবশ্যই করব। আর আরও একটা যে থার্মোমিটারের টাইপ আছে সেটাকে আমরা বলি কি ভেপার প্রেসার থার্মোমিটার। অর্থাৎ জলীয় বাষ্পের প্রেসারকে আমাদের নির্দেশক হিসাবে ব্যবহার করে যে থার্মোমিটার তৈরি করা হয়েছে তাকে আমরা বলছি কি তাহলে ভেপার প্রেসার থার্মোমিটার। হলো। এবারেতে এই সমস্ত থার্মোমিটারগুলো নিয়ে আমাদের তো পুরোপুরি ডিটেলস ডিসকাশন আমাদের সিলেবাসে নেই, মানে তার যে ওয়ার্কিংটা শুধু সেটুকুনি আমাদেরকে একটুখানি জেনে রাখতে হবে। যেমন ধর আমি ফার্স্ট একটা থার্মোমিটারের কথা বলছি, সেটা আসছে কি লিকুইড থার্মোমিটার। ওকে, মানে আমি জাস্ট একটুখানি তোদের সাথে ডিসকাশন করার জন্য। ফর এক্সাম্পল আমি কাকে নিয়ে নিচ্ছি দেখ, লিকুইড থার্মোমিটার। দেখ আমাদের লিকুইড থার্মোমিটারের ক্ষেত্রে কি বেসিক প্রিন্সিপালকে ব্যবহার করা হয়েছে। দেখ
আমরা সবাই জানি কি টেম্পারেচার বাড়ার সাথে সাথে লিকুইডের ভলিউম ইনক্রিজ করে, সাধারণ যে কোনো লিকুইডের ক্ষেত্রে। তাহলে আমাদের এটুকুনি বলতে চাচ্ছি কি, দেখতো উইথ চেঞ্জ ইন টেম্পারেচার ভলিউম অফ লিকুইড উইল ইনক্রিজ। ওকে, মানে আমাদের কি বলছি, ধর আমাদের একটা থার্মোমিটার আছে, এই এরকম ধরনের একটা থার্মোমিটার আছে, মানে থার্মোমিটারের এই টিউবটার কথা আমি এরকম আলোচনা করছি। দেখ এই যার ধারেতে আমাদের এরকম মার্কিংগুলো করা আছে, অর্থাৎ কতখানি উপরে উঠতো সেটাকে মাপতে পারবো। এখান থেকে নিচে আমাদের ধর থার্মোমিটারটা করসপন্ডিং একটা, তো যেখানটা থেকে লিকুইড স্টোর করে রাখা যায় সেই লিকুইডটা স্টোর করে রাখা হয়েছে। এবারে দেখ আমি কথা বলছি কি, এখানেতে যে লিকুইডটা আছে সেই লিকুইডটাতে আমি কি করলাম, টেম্পারেচারকে বাড়িয়ে দিলাম। তাহলে দেখ যদি লিকুইডের টেম্পারেচার বাড়ায় তাহলে ভলিউমটা বেড়ে যাবে, ভলিউম বেড়ে গেলে আমাদের কি করবে, সেটা এরকম আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাবে। তাহলে ওপরের দিকে উঠে গেলে আমাদের কি দেখবো, এই যে কলামটা আছে তার মধ্যে দিয়ে লেন্থের পরিবর্তন হবে। ওকে, তাহলে দেখ ভলিউম বাড়ার সাথে সাথে আমরা এই কথাটা বলতে পারবো, লেন্থ থ্রু দ্য পাইপ উইল ইনক্রিজ, তাই তো? তাহলে আমাদের এখান থেকে কথা বলছে কি, লেন্থ থ্রু দ্য পাইপ উইল ইনক্রিজ। তাহলে দেখ আমাদের এখান থেকে লিকুইড থার্মোমিটারেতে যে প্রপার্টিটাকে নিয়ে কাজ করা হয়, অর্থাৎ যে থার্মোমেট্রিক প্রপার্টিটা আমাদের দায়ী, সেটাকে না, সেটা কেউ নয়, সেটা হচ্ছে কি লেন্থ অফ দ্য লিকুইড। ওকে, আমাদের তাহলে এবারে তো দেখে যে লেন্থ অফ দ্য লিকুইড, লেন্থ অফ দ্য লিকুইড থেকে আমরা যদি কয়েকটা ভ্যালু জেনে নিতে পারি। কি কি ভ্যালু আমাদের জেনে নেওয়ার দরকার? এক নম্বর শিখে নিলাম কি, যে টেম্পারেচারটা মাপছি তার করসপন্ডিং লেন্থ, 100 ডিগ্রি সেন্টিগ্রেডেতে লেন্থ আর 0 ডিগ্রি সেন্টিগ্রেডেতে লেন্থ। যদি এই তিনটে জিনিস আমাদের জানা থাকে তখন ওই যে টেম্পারেচারটা তোদের আগেই শেখালাম, কি ফর্মুলা দিয়ে আমাদের বের করে নিতে হবে, LT মাইনাস L0 ডিভাইডেড বাই L100 মাইনাস L0 ইন্টু 100। ওকে, এই ফর্মুলাটাকে ব্যবহার করে কিন্তু আমাদের টেম্পারেচারের ভ্যালুটাকে মেজার করে নিতে হবে। বোঝা গেল? এইটুকুনি হচ্ছে কি আমাদের কথা। আবার দেখ সবাই আমাদের শিখে রাখবো যে লিকুইড থার্মোমিটার কিন্তু আবার দু ধরনের থার্মোমিটার হয়। একটা লিকুইড থার্মোমিটারকে আমরা বলি কি মার্কারি থার্মোমিটার, আরও এক ধরনের লিকুইড থার্মোমিটার আছে যাকে আমরা বলি কি অ্যালকোহল থার্মোমিটার। ওকে, তাহলে আমাদের দেখে নিচ্ছি কি, টু টাইপস অফ লিকুইড থার্মোমিটার আর প্রেজেন্ট। টু টাইপ অফ লিকুইড থার্মোমিটার is present। কি কি না, এক নম্বর দেখে নিলাম কি মার্কারি থার্মোমিটার, অর্থাৎ যেখানেতে ভিতরেতে এই যে তরলটা ব্যবহার করেছি সেই তরল হিসাবে মার্কারিকে ব্যবহার করা আছে। আর আরও একটা থার্মোমিটার আছে, সেটা আসছে কি অ্যালকোহল থার্মোমিটার, অর্থাৎ যেখানেতে আমাদের এই লিকুইড হিসাবেতে অ্যালকোহলকে ব্যবহার করা আছে। এবারে তো কথা আসছে কি যে তাহলে দু ধরনের লিকুইড কেন আমি ব্যবহার করেছি, না সেটা আসছে কি টেম্পারেচার রেঞ্জের জন্য। আমাদের যদি আমাদের কাছে মার্কারি থার্মোমিটার থাকে, আমাদের সবাইকে শিখে রাখতে হবে সেই মার্কারি থার্মোমিটার দিয়ে আমরা মেজার করতে পারবো হচ্ছে -30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বের করতে পারবো হচ্ছে আমাদের 300 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি, রাইট? আর যদি আমাদের কাছে অ্যালকোহল থার্মোমিটার থাকে সেখান থেকে আমরা মেজার করতে পারবো -50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস অ্যালকোহল থার্মোমিটারের ক্ষেত্রে আমাদের কি থাকে, বেশি রেঞ্জ অবধি মেজার করা যাবে। তাহলে আমি কোন ধরনের রেঞ্জকে মেজার করতে চাইছি সেটার ওপর ডিপেন্ড করে আমি কোন থার্মোমিটারকে চয়েস করছি সেটা কিন্তু আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। বোঝা গেল পয়েন্টটা? তো ঠিক এরকমভাবে অনেক কিছু থার্মোমিটার আছে যে থার্মোমিটারগুলোকে কিন্তু আমাদের ব্যবহার করা যায়। যেমন ধর আমি আরও একটা তোর কথা বলে নিচ্ছি, সেটা আসছে কি গ্যাস থার্মোমিটারের কথাটা বলে নিচ্ছি, একদম বেসিক এক্সাম্পল, সেখানটার কথায় চল। তাহলে আমাদের এখান থেকে দেখে নিচ্ছি কার কথা, দেখ গ্যাস থার্মোমিটার।
ওকে, গ্যাস থার্মোমিটারের সমাতে তাহলে আমাদের কিসের কথা বলছি দেখ, নিশ্চয়ই এখানে তো একটা থার্মোমেট্রিক প্রপার্টিকে আমাদের কাজে লাগাতে হবে। এবার দেখ গ্যাসের দুটো জিনিস পরিবর্তন হতে পারে, একটা হচ্ছে কি টেম্পারেচারের সাথে প্রেসার পরিবর্তন হতে পারে, আবার আসছে কি টেম্পারেচারের সাথে ভলিউম পরিবর্তন হতে পারে। তো সেই কথাটাকে মাথায় রেখে গ্যাস থার্মোমিটারকে আবার কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে ভাগ করা হয়েছে? এক নম্বর আসছে কি দেখ তো, কনস্ট্যান্ট প্রেসার, অর্থাৎ প্রেসারটা অর্থাৎ চাপটা সমান কনস্ট্যান্ট প্রেসার গ্যাস থার্মোমিটার। ওকে, সিমিলারলি আমাদের আরও একটা থাকবে, সেটা আসছে কি দেখ, কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার। ওকে, তাহলে দেখ কনস্ট্যান্ট প্রেসার গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে কোন কোয়ান্টিটিটা ভ্যারিয়েবল হবে? নিশ্চয়ই তোরা সবাই শিখেছিস কি দেখ, পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি যদি প্রেসার কনস্ট্যান্ট হয় তাহলে ভলিউমটা আমাদের কি হবে? টেম্পারেচারের সাথে পরিবর্তন হবে। ঠিক একই রকমভাবে কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে কি বলতে পারবো? পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে দেখ এখানে তো নিশ্চয়ই বুঝবো কি, প্রেসার উইল চেঞ্জ উইথ টেম্পারেচার। তাহলে এগুলোকে দিয়েও আমাকে মেজার করতে গেলে কিসের কথা আমাকে তাহলে মাথায় রেখে দিতে হবে দেখ, সেটা আসছে যে আমরা ব্যবহার করব হচ্ছে ওই তিনটে কথা। দেখ কনস্ট্যান্ট প্রেসার গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে আমরা যেটা যেটা মাথায় রাখবো, একটা হচ্ছে কি ভিটি, একটা মাথায় রাখবো V0, আর একটা মাথায় রাখবো কি V100। যদি আমাদের এই তিনটে জানা থাকে তখন আমাদের এই তিনটে সাহায্য নিয়ে কাকে বের করে নিতে পারবো? টেম্পারেচারটা। সেটার ভ্যালু কত পেয়ে যাব? ভিটি মাইনাস V0 ডিভাইডেড বাই V100 মাইনাস V0 ইন্টু 100, রাইট? ঠিক একই রকমভাবে আমাদের যদি এই প্রেসারের ভ্যারিয়েশনটা জানা থাকে, অর্থাৎ কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে এখানে তো আমাদের কি কি জানা থাকতে হবে? পিটি, P0 আর থাকবে কি P100। তাহলে যদি এই তিনটে কাহিনী আমাদের জানা থাকে আমরা কি করতে পারবো? টেম্পারেচারটাকে বলে দিতে পারবো। টেম্পারেচারটা আমাদের কতখানি হবে তখন তাহলে বল? তাহলে পিটি মাইনাস P0 ডিভাইডেড বাই P100 মাইনাস P0। দুটোর ক্ষেত্রে কি করতে হবে? 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখ এখানে তো আমি অলরেডি 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি, ওটার ক্ষেত্রে আমরা কি করব? 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে দেখ এই রকমভাবে আমরা কিন্তু করতে পারবো কি না, গ্যাস থার্মোমিটারকে ব্যবহার করতে পারবো। সবসময় জানবি যে গ্যাস থার্মোমিটার কিন্তু মোর সেন্সিটিভ দ্যান লিকুইড থার্মোমিটার, অর্থাৎ সামান্য টেম্পারেচারের তফাতের জন্য গ্যাস থার্মোমিটার দিয়ে সেটাকে আমরা মেজার করতে পারবো। মনে কর 0.1 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচারের তফাৎ, সেটাও কিন্তু আমাদের গ্যাস থার্মোমিটারে মেজার করা যাবে। কিন্তু লিকুইড থার্মোমিটার হলে কিন্তু আমরা সেটাকে মেজার নাও করে উঠতে পারতাম। তাই আমাদের এখান থেকে একটা পয়েন্ট মাথায় রেখে দিতে হবে, সেটা হচ্ছে কীরকম কথা দেখ না, দেখ গ্যাস থার্মোমিটার is more sensitive কার থেকে না, দেন লিকুইড থার্মোমিটার। ওকে, তাহলে এই কথাটা কিন্তু আমাদের প্রত্যেককে দেখে রাখতে হবে। এবং আমাকে এটাও মাথায় রাখতে হবে যে কনস্ট্যান্ট প্রেসার গ্যাস থার্মোমিটার কিন্তু আমাদের সবথেকে ভালো থার্মোমিটার হয়। ওকে, অর্থাৎ যেটা সবথেকে বেশি অ্যাকুরেট রেজাল্ট দিতে পারে। ওকে, আমাদের মাথায় রাখতে হবে কি কনস্ট্যান্ট প্রেসার গ্যাস থার্মোমিটার ইজ মোর অ্যাকুরেট। constant pressure gas thermo is more accurate। তাহলে যেটা সব থেকে বেশি অ্যাকুরেট হবে সেটা দিয়ে আমাদের কি করব? অন্য আমাদের যে সমস্ত থার্মোমিটার আছে তার ক্যালিব্রেশন করতে পারবো। তাই আমাদের মাথায় রাখবো কি এটা দিয়ে আমাদের অন্য থার্মোমিটারের ক্যালিব্রেশন করা হয়। তাহলে এটা আমাদের রাখবো কি ইউজ টু ক্যালিব্রেট আদার থার্মোমিটার।
আর মোটামুটিভাবে আমরা এটাও মাথায় রাখবো যে আমাদের যদি এই গ্যাস থার্মোমিটার ব্যবহার করি, গ্যাস থার্মোমিটার কিন্তু আমাদের কিন্তু -250 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ খুব বেশি একটা টেম্পারেচার রেঞ্জকে ব্যবহার করতে পারে, মানে মেজার করতে পারে। তাহলে এখানটার ক্ষেত্রে দেখে রাখছি কি এই যে গ্যাস থার্মোমিটার করলাম তার ক্ষেত্রে টেম্পারেচার রেঞ্জ কিন্তু অনেক বেশি। কতখানি শিখে নিলাম, সেটা আসছে -250 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কতখানি অবধি ব্যবহার করতে পারবো না 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা খুব বড় টেম্পারেচার রেঞ্জকে কিন্তু আমরা গ্যাস থার্মোমিটার দিয়ে ব্যবহার করতে পারবো। হলো, এবারেতে আমাদের এখান থেকে আরও একটা ছোট ছোটখাটো দুটো একটা আমরা অঙ্ক দেখে নেব যেটা আমাদের কিন্তু কাজে লাগবে। ধরে নে আমাদের একটা সিম্পল এক্সাম্পল নিয়ে নিই, এই যে টপিকগুলো শিখলাম সেটার মধ্যে থেকে। ধরে নে আমি এখান থেকে বলছি কি রেজিস্ট্যান্স অফ এ রেজিস্ট্যান্স থার্মোমিটার, কিসের কথা বলছি দেখ, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কার কথা বলছি, রোধ। ওকে, resistance of a resistance thermometer কততে কতটি ডিগ্রিতে বলে দেওয়া আছে সেটাকে নে দেখ, বলে দেওয়া আছে হচ্ছে কত না 10 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে সেটা কত 2.71। ওকে, তাহলে আমি বলছি কি R10 ইকুয়াল টু বলছি কত 2.71 ওহম। ওকে, মানে আমি এটা বলছি কি যেটা কোন টেম্পারেচার আছে সেটা টেম্পারেচারটা হচ্ছে কতখানি 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমাদের বলে দেওয়া আছে কি না 100 ডিগ্রি সেন্টিগ্রেডেতে তার টেম্পারেচার এই রেজিস্ট্যান্স। তাহলে আমাদের এখান থেকে বলে দেওয়া আছে দেখ আর অ্যাট 100 ডিগ্রি সেটা বলে দেওয়া আছে ধর 3.71 ওহম। সেটার ভ্যালুটা তাহলে আমাদের কোথায় বলে দিলাম না 100 ডিগ্রিতে দিয়ে আমাদেরকে ধর বের করতে বলেছে। আমি জাস্ট একটুখানি তোদের শিখিয়ে দেওয়ার জন্য বলছি। তো আমাদের বের করতে বলছে ফাইন্ড দ্য টেম্পারেচার হোয়ার রেজিস্ট্যান্স ইজ 3.26 ওহম। তাহলে দিয়ে আমাদের বের করতে বলেছে কি টেম্পারেচারটা বের করো, অর্থাৎ ফাইন্ড দ্য টেম্পারেচার ইফ রেজিস্ট্যান্স ইকুয়াল টু 3.26 ওহম। হলো, তাহলে এই ভ্যালুটাকে আমাদেরকে কিন্তু বের করতে বলেছে। তাহলে এটার ভ্যালু কত আসবে তোদেরকে আমি ক্যালকুলেশন করতে বললাম, তোরা একবার করে দেখ তোরা নিজেরা পারছিস কিনা। দেখ সিম্পল কয়েকটা কথা তোদের মাথায় রাখলেই বা রুলস মাথায় রাখলেই তোরা বাকিটাকে তোরা চালিয়ে নিতে পারবি। সেটা কি আসছে দেখ, এক নম্বর কথা আসছে কি টি ইকুয়াল টু আমরা ফর্মুলা কত শিখেছি আর টি মাইনাস আর নট ডিভাইডেড বাই, এবারে তো এখান থেকে মুশকিল আসছে কি দেখ আর নট অ্যাভেলেবেল নেই, তার বদলে আমাদের কাছে কি অ্যাভেলেবেল আছে 10 অ্যাভেলেবেল আছে। তাহলে যদি আমরা এখান থেকে 10 নিই এখানটাতে আমাদের কত নিতে হবে আর 100 মাইনাস আর 10। তাহলে এখান থেকে দেখ ডিফারেন্সটা কতখানি আসছে 100 মাইনাস 10 90। তাহলে আমি তখন এটাকে কিন্তু 90 দিয়ে মাল্টিপ্লাই করব। এই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু তোদেরকে শিখে নিতে হবে। তাহলে দেখ যে দুটো তোদের অ্যাভেলেবেল আছে, যে দুটো ম্যাক্সিমাম জায়গায় অ্যাভেলেবেল আছে তাদের ডিফারেন্সটাই কিন্তু আমাদের এই 90টা। ওকে, তাহলে এবারেতে আমাদের দেখে নিচ্ছি কত দেখতো আর টি, তার ভ্যালুস কত দিয়ে দিয়েছে দেখ আমাদের 3.26 মাইনাস আর অ্যাট 10 কত পাচ্ছে দেখ তো 2.71 ডিভাইডেড বাই আর 100 মাইনাস আর 10 মানে ভ্যালু কত পাচ্ছে দেখ 3.71 মাইনাস 2.71 ইন্টু 90। তাহলে সেখান থেকে ভ্যালুসটা কত চলে আসছে দেখ, নিচে তো 1 চলে আসছে কোনো চাপ নেই, ওপরের দিকটাতে কতখানি আসছে দেখ তো 3.26 থেকে 71 বাদ দিলে কত পাচ্ছি আমরা ওখান থেকে 5, আর ওদিকটাতে ভ্যালুর কত পাচ্ছি 5। তাহলে দেখ সেটা পাচ্ছি কত 0.55 রাইট, সেটাকে আমাদের কাকে দিয়ে মাল্টিপ্লাই করব 90 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 0.55কে যদি 90 দিয়ে মাল্টিপ্লাই করি আমরা কাকে পেয়ে যাব না আমাদের যে ডিজায়ার্ড টেম্পারেচারটা ছিল যেটাকে আমরা মাপার কাজে ব্যবহার করছিলাম সেটা পেয়ে যাব। কত পাচ্ছি দেখ তো 0.55 ইন্টু 90। ওকে, তাহলে 0.55 ইন্টু 90 করলে সেখানটাতে ভ্যালুস পেয়ে যাচ্ছে কতখানি দেখ তো 49.5।
হলো। তাহলে দেখ এইরকমভাবে আমাদেরকে কিন্তু এটাকে ডিল করতে হবে। আরও একটা ছোট্ট এক্সাম্পল এটাকে শেখানোর জন্য তোদের নিয়ে নিই। ধর তোদের এখান থেকে বলে দিয়েছে, না পরের এক্সাম্পল নে, পরের পেজই করে নে। ধর এরকমভাবে বলে দেওয়া আছে ফল্টি থার্মোমিটার। ফল্টি থার্মোমিটার মানে নিশ্চয়ই বুঝতে পারছিস যে থার্মোমিটারেতে ভুল রেজাল্ট পাওয়া যায়। এ ফল্টি থার্মোমিটার ওকে। ফল্টি থার্মোমিটারটার ক্ষেত্রে কি কি বলে দেওয়া আছে দেখ তো। তার লোয়ার ফিক্স পয়েন্ট, ফল্টি থার্মোমিটারটার বলা হচ্ছে কত, লোয়ার ফিক্স পয়েন্ট বলে দেওয়া আছে কতখানি 5, আর বলে দেওয়া আছে আপার ফিক্স পয়েন্ট সেটার ভ্যালুটা বলে দেওয়া আছে 95। হলো, সেটা কোন স্কেলকে ফলো করছে সেটা কিন্তু বলে না, কেননা ফল্টি থার্মোমিটার বললাম মানে কারণটা কি, মানে আমাদের থার্মোমিটার মানে তাকে 5টা টেম্পারেচার স্কেলের কোনো একটাকে ব্যবহার করতে হবে। কি কি শিখলাম, সেন্টিগ্রেড, ফারেনহাইট, কেলভিন, র্যানকিন, রয়মার। এবার তার মধ্যে কাউকে সে ফলো করছে না, মানে কেননা দেখ না তার লোয়ার ফিক্স পয়েন্ট আর আপার ফিক্স পয়েন্ট কারোর সাথেই ম্যাচ করছে না, তাই আমি এটাকে বললাম কি ফল্টি থার্মোমিটার। ওকে, আমাদেরকে বলতে বলা হচ্ছে ইফ টেম্পারেচার ইকুয়াল টু 40 ডিগ্রি সেন্টিগ্রেড, ইফ টেম্পারেচার ইকুয়াল টু 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন তাহলে আমাদের বলতে বলা হচ্ছে হোয়াট উইল বি দ্য রিডিং, হোয়াট উইল বি দ্য রিডিং অ্যাট দিস ফল্টি থার্মোমিটার। তাহলে এই ফল্টি থার্মোমিটারটাতে 40 ডিগ্রি সেন্টিগ্রেডকে কতখানি ভ্যালু দেখাবে। ওকে, তাহলে এখান থেকে আমাদের বেসিক্যালি কি বলতে বলছে না, বেসিক্যালি আমাদের দুটো টেম্পারেচার স্কেলের মধ্যে রিলেশন দিয়ে অ্যান্সারটা বের করতে বলছে। যে রিলেশনটা মানে ডেভেলপ করার জন্য আমাদের কি ফর্মুলা ব্যবহার করতে হয় সেটা আমি তোদের সাথে একটু আগে ডিসকাশন করেছি। ধরেন আমি ফল্টি থার্মোমিটারটাতে টেম্পারেচারটা ধরছি কতখানি এক্স, তাহলে এক্স মাইনাস ফল্টি থার্মোমিটারের লোয়ার ফিক্স পয়েন্ট ডিভাইডেড বাই তার নাম্বার অফ ডিভিশন কত আসছে, ম্যাক্সিমাম 95, মিনিমাম 5, তাহলে নাম্বার অফ ডিভিশন কত 95 মাইনাস 5। সেন্টিগ্রেড স্কেল, সেন্টিগ্রেড স্কেলের টেম্পারেচারের ভ্যালুটা কত আছে 40, মাইনাস সেন্টিগ্রেড স্কেলের লোয়ার ফিক্স পয়েন্ট কত 0 ডিগ্রি, নাম্বার অফ ডিভিশন কত সেখানেতে 100। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত দেখ, এক্স মাইনাস 5 বাই 90 ইকুয়াল টু আমরা পাচ্ছি কত 40 বাই 100। তাহলে দেখ 0 0 বেরিয়ে গেল, 0 এখানে আরও একটা বেরিয়ে গেল, তাহলে এখান থেকে পাচ্ছি কত এক্স মাইনাস 5 ইকুয়াল টু 4 9 36। তাহলে সেখান থেকে এক্স অর্থাৎ ফল্টি থার্মোমিটারের টেম্পারেচার তার ভ্যালু কত পাবো 5 প্লাস 36, অর্থাৎ ওই ফল্টি থার্মোমিটারতে টেম্পারেচার কত দেবে না 41। এই রকমভাবে আমাদেরকে জিনিসটাকে ট্রিট করে নিতে হবে, বা এই রকমভাবে আমাদেরকে বুঝে নিতে হবে যে কোন থার্মোমিটারকে ব্যবহার করে আমাকে কীরকম ধরনের রেজাল্ট পাই, বা সেখান থেকে ডিজায়ার্ড জিনিসটা কী কী হতে পারে। বোঝা গেল? এবারেতে তোদেরকে একটা আমি হোমওয়ার্ক দিয়ে দেব, যেটা তোরা কিন্তু প্রত্যেকেতে করার চেষ্টা করবি। ওকে, কি দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক দেখ, রিডিং অফ এ থার্মোমিটার অ্যাট 0 ডিগ্রি অ্যান্ড 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর রিডিং অফ থার্মোমিটার at 0 ডিগ্রি and 100 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা বলে দেওয়া আছে কত 50 সেন্টিমিটার and 75 সেন্টিমিটার অফ মার্কারি। ওকে, is 50 cm and 75 সেন্টিমিটার অফ মার্কারি। ওকে, তোদেরকে বের করতে বলা হয়েছে টেম্পারেচার অ্যাট হুইচ রিডিং উইল বি 80 সেন্টিমিটার অফ মার্কারি। ওকে,
দিয়ে তোদেরকে আমি বের করতে বললাম ফাইন্ড দ্য টেম্পারেচার at which reading is কত বের করতে বললাম, রিডিং ইজ 80 সেন্টিমিটার অফ মার্কারি। ওকে, তাহলে এই জিনিসটাকে তোরা বের করবি, এটা তোদের সবার জন্য হোমওয়ার্ক রইল, আশা করবো তোরা সবাই এটাকে করবি। আচ্ছা, এটার যে অ্যান্সার আসবে সেটা তোদেরকে আমি লিখে দিই, এটার অ্যান্সার আসবে দেখবি 120 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে এটার তোরা নিজেরা ট্রাই করবি, ট্রাই করে এটাকে মেলাবি, দেখবি এর অ্যান্সার আসবে হচ্ছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে আশা করবো তোরা প্রত্যেকটা পয়েন্ট যেগুলোকে আমি ডিসকাশন করলাম সেগুলোকে তোরা ম্যাক্সিমামটাকেই ফলো করতে পারবি, তোরা ফলো করবি। আমরা পরের দিনেতে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অর্থাৎ আপেক্ষিক তাপ নিয়ে কিন্তু ডিসকাশন করব। ওকে, তাহলে যতটা পারিস তোরা ততখানি ভিডিওসটাকে ফলো করিস, তোদের যে শর্ট নোটগুলো দিয়েছি সেই নোটগুলোকে তোরা কভার করে নিস। থার্মাল প্রপার্টিস অফ ম্যাটারের জন্য তোদের কাছে মোটামুটি ধরে রাখ 6টা কি 7টা ভিডিও আসবে, তার মধ্যে আমরা পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করে নেব। তো সেই সমস্ত কথা মাথায় রেখে তোরা প্রত্যেকটা জিনিসটা নোট করে করে তোরা জিনিসটাকে দেখতে থাক, আশা করবো তোদের ভালো লাগবে, তোরা জিনিসটাকে বুঝতে পারবি। চল তাহলে আজকের মতো এখানেই থাক, বাকি কথা আমাদের পরের ভিডিওতে হবে, ততদিন ভালো থাকিস, বাই বাই।